নমস্কার। এই মুহূর্তে আমি রামকৃষ্ণ সিনহা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন সুদূর মার্কিন দেশ থেকে কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট লেখক, বিশিষ্ট গবেষক, এবং শুধু তাই নয়, বাংলার অমৃতস্য পুত্র বলতে যা বোঝায় আমাদের কাছের মানুষ তিনি। কেন আমি এই শব্দটা ব্যবহার করলাম জানেন? তার কারণ তার লেখা বেশ কয়েকটি বইয়ের ভেতরে একটি বই, একটি গ্রন্থাকারে আগামী 8 তারিখে প্রকাশিত হতে চলেছে, এবং সেই কারণেই আজকে আমাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করা। আপনারা জানেন সবাই যে ভারত ঋষির দেশ, কৃষির দেশ, এবং স্বামীজি আমাদেরকে নিজেদেরকে চিনতে শিখিয়েছেন আমরা সবাই অমৃতের পুত্র। আমাদের ঋষিরা আমাদের ভেতরে, আমাদের হৃদয়ে যে ঈশ্বরের বসবাস, তাকে অর্থাৎ আমাদেরকে অমৃতের পুত্র বলেই আমাদের নিজেদেরকে বারংবার চিনতে শিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েক দশকে আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে ফেলেছি? আমাদের কৌলিন্য কেন হারিয়েছে? আমরা আমাদের নিজেদের যে ধর্মকে আঁকড়ে ধরে মানুষ বাঁচে, যাকে ধারণ করে বাঁচে, তাকে আমরা ভুলে যেতে বসেছি। কেন বসেছি? কেন আমাদের এই অবক্ষয়? সেই অবক্ষয় নিয়ে অনেক কথা হবে, কিন্তু কাঞ্চনদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর গৌরচন্দ্রিকা করব না। নমস্কার সবাইকে। কাঞ্চনদা, আপনি থাকেন বস্টনে, কিন্তু বাংলাকে ভোলেননি, ভারতকে ভোলেননি। অমৃতের পুত্র আমরা, সেটা প্রত্যেক মুহূর্তে আপনার প্রত্যেকটি কাজে আমরা প্রমাণ পাই। না হলে কি আর এখানে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাসকে নিয়ে আপনি গবেষণা করেন? না হলে কি আপনি এ বাংলায় পুরনো যে গৌরব, যে হারিয়ে যাওয়া গৌরব, কুম্ভের মতন বিষয়কে নতুন করে সারা পৃথিবীকে চেনাবার চেষ্টা করেন? আপনার নতুন বই অমৃতস্য পুত্র, শুনবো তার কথা। কেন হঠাৎ করে এরকম একটা নাম দেওয়া বই? ধন্যবাদ রামকৃষ্ণ, এবং যারা শুনবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যেটা রামকৃষ্ণ শুরুতেই বলেছে, স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন যে আমরা হলাম অমৃতের পুত্র, অমৃতের সন্তান। অমৃত কথাটার নানা রকমের মানে করা যায়, বিশ্লেষণ করা যায়, বাট সাধারণভাবে বলা যায় অমৃত মানে যার কোনোদিন মৃত্যু নেই, যার যে চিরন্তন, এবং আমরা হচ্ছে সেই চিরন্তন সভ্যতার একটা অঙ্গ। আমরা যারা জানি বা জানি না, স্বীকার করি বা করি না, আমরা একটা সুপ্রাচীন সভ্যতার অঙ্গ, এবং আমাদের উপর যে ঋষিদের যে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদের জন্যই আমরা এখনো আছি, এবং ভারতবর্ষ এখনো আছে এবং থাকবে। এবং এই যে অমৃতস্য পুত্রা, এটা স্বামীজি শ্বেতাশ্বর উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি ততস্তু। এই যে শ্লোক, এই যে শ্বেতাশ্বর উপনিষদের চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 5, এটার থেকে আমি ধার করেছি স্বামীজির প্রেরণায় এই নতুন বইয়ের নাম। এবং কেন ভারতবর্ষ যে সভ্যতার এক উচ্চ শিখরে উঠেছিল এবং হাজার হাজার বছর ধরে সব থেকে উন্নত সভ্যতা ছিল, সেই সভ্যতা কেন এত নিচে নেমে এসছে, তার কারণ বিশ্লেষণ করেছি আমার আগের বইতে, দি ক্র্যাশ অফ এ সিভিলাইজেশন, সভ্যতার মন্বন্তর বাংলা অনুবাদ।
এবং অনেকেই প্রশ্ন করেছেন যে ভারতবর্ষ এত উন্নতির শিখরে ছিল, তার কারণ কি ছিল, আর কি আবার কি ভারতবর্ষ আবার কি সেই শিখরে পৌঁছতে পারবে, এই অনুসন্ধান করতেই এই পুস্তকের জন্ম। কাঞ্চনদা, এই মুহূর্তে আমি একটু অন্য জায়গায় ফিরে যাই। এই মুহূর্তে আমাদের দেশ নতুনভাবে নতুন ভারত তৈরি হচ্ছে, এ কথা আমরা শুনছি, প্রতিটা মুহূর্তে অনুভব করছি নতুন ভারত গড়ার স্বপ্ন কতটা সত্যি আর বাস্তবায়িত হচ্ছে। আজকে স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছিলেন যে ভারত আবার, এটা রবীন্দ্রনাথেরও কথা, যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, তো সেই শ্রেষ্ঠ আসনের দিন কি এগিয়ে এসছে? আপনি নিজে আজকে এই অমৃতস্য পুত্রা যখন লিখছেন, তখন আপনার মনে কি হয়? দেখো, ভারতবর্ষকে বিশ্বগুরু হবে এরকম একটা কথাবার্তা চলছে। বিশ্বগুরু ভারতবর্ষ অলরেডি, এটা নতুন কিছু না, কিন্তু সেই বিশ্বগুরুর প্রকাশ পাচ্ছেন না এই কারণে যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। আমরা যারা এই সভ্যতার অঙ্গ, তারা যদি একটু দায়িত্বটা বেশি পালন করতাম। সেই দায়িত্বগুলো কি? প্রথম হচ্ছে জানা, ভারতবর্ষকে আরো ভালো করে জানা, আমাদের ইতিহাসকে জানা, আমাদের সভ্যতাকে জানা, আমাদের প্রাচীন গ্রন্থগুলোকে জানা। এই যে জানার ব্যাপারটা আমরা আমাদের কোনোভাবে, আমাদের শিক্ষা ব্যবস্থাই হোক বা বিভিন্ন রকমের মতবাদ যেগুলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নানাভাবে এসছে, যেগুলো আমাদের প্রায় ভুলিয়ে দিয়েছে যে আমরা কি ছিলাম। তো এখন একটা অভ্যুত্থান মতো ঘটেছে, যার অঙ্গ আমিও, নতুন করে জানার এই যে চিন্তা। তো আমার যেটুকু মনে হচ্ছে, যেভাবে উত্থান হচ্ছে, মাত্র 1 দশকের মধ্যে ভারতবর্ষ এমন একটা স্থানে পৌঁছবে যেটা শ্রী অরবিন্দ নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন এবং অনেকেই ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু যেভাবে উত্থান হচ্ছে, হয়তো শর্ট টার্মে মনে হচ্ছে যে সবকিছু বোধহয় নষ্টের দিকে চলেছে। এগুলো যখন খারাপ সময় আসে, যখন তলানিতে পৌঁছায় সভ্যতা এবং সমাজ, তখন এইসব দেখে মনে হয় আর বোধহয় কোনো চান্স নেই, উপায় নেই। কিন্তু ভারতবর্ষ যে এই যে ঋষিদের বরদান আছে, আমাদের ঋষিদের আশীর্বাদ আছে, এবং আগামী 1 দশকের মধ্যে, এতো 2025 সাল, 2035 সালের মধ্যে ভারতবর্ষ আবার শিখরে একদম পৌঁছবে। হয়তো এইভাবে আমরা যেভাবে বিচার করি যে অর্থনৈতিকভাবে নাম্বার 1, সেটা আমি দেখছি না। ভারতবর্ষের এখনো 1/3 মানুষ দারিদ্র সীমার নিচে প্রায়। তো সেক্ষেত্রে 10 বছরের মধ্যে সেটা পার হওয়া অত সহজ নয়। ভারতবর্ষের যে বিশ্বগুরুর ভূমিকা, যে ভারতবর্ষ পৃথিবীকে শিক্ষা দেবে, সেই শিক্ষার দায়িত্ব কিন্তু অলরেডি ভারতবর্ষে রয়েছে এবং চলেছে কাজ। সেই অভ্যুত্থান মানে একদম সাইলেন্টলি ঘটে চলেছে। সেই অভ্যুত্থান কখনো দিতে হবে, ভাঙতে হবে করে হয় না। সেটা খুব সাবলীলভাবে অন্তঃসলীরা হয়ে চলেছে। তো আগামী 1 দশক আমরা যারা এতে অংশগ্রহণ করব এবং কন্ট্রিবিউট করব, আমাদেরই সেটা গর্বের কথা হবে যে আমরা কিছু করতে পেরেছিলাম। যখন এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে বিষয়টাতে আমরা যে অমৃতের পুত্র, কোহাম এবং সোহাম, এই যে চিনতে শেখা, যে কথা স্বামীজি বারবার বলছেন, আপনার যে লেখা, আপনার যে বই, তা বাংলা বইটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, নতুন করে ইংরেজিতে আবার আপনি লিখছেন। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের এই যে অদ্ভুত, আপনি থাকেন নিজে এমন একটা জায়গায়, ভারতকে ভোলেননি, ভারতে বাংলায় প্রতি মুহূর্তে আপনি সেখানের সাথে আপনার একটা অদ্ভুত সম্পর্ক রেখেছেন, এবং আপনি নিজে বিশ্বটাকে দেখছেন অনেক উঁচু থেকে, আইভরি টাওয়ার থেকে, কিন্তু শিকড়কে ভোলেননি। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইব, এই যে কোহাম আর সোহামের যে তফাৎ, আমি কে এবং তাকে খুঁজে বার করা, এবং আমি যে সে
আমার হৃদয়ের ভেতরে আত্মারাম যিনি, তিনি যে কি কঠিন, তিনি যে কি ভয়ঙ্কর, তার ভেতরে শক্তি রয়েছে, সে কথা ঋষিরা বারবার চেনাবার চেষ্টা করেছেন। আপনার কাছ থেকে এটা জানবো যে আপনার লেখার ভেতর দিয়ে কি আপনি ভারতের আমাদের মতো নতুন যারা প্রজন্ম রয়েছি তাদেরকে চেনাবার চেষ্টা করছেন? এটা প্রশ্নটা বেশ কঠিন, এর উত্তরটা সহজ হবে না। আমি যেটা এই বইয়ের একটা বিশেষ অংশ, যেটা আমার উদ্দেশ্য, যে আমরা যে পশ্চিমী এবং যাদেরকে বলা হয় আব্রাহামিক মতবাদ, আব্রাহামিক রিলিজিয়ন যেগুলো, যেমন খ্রিস্টানিটি, ইসলাম এবং জুডাইজম, তার লেন্স থেকে ভারতবর্ষকে দেখা হয়েছে গত প্রায় 200 বছর। এবং তারা যে শব্দগুলো ব্যবহার করেছে আমাদের বর্ণনা করতে গিয়ে, সেখানে একটা বিরাট একটা গন্ডগোল হয়েছে এবং কারচুপিও বলবো, এবং তার জন্যই আমরা ভুলে গেছি বেশিরভাগ জিনিস। যেমন সব থেকে বড় ব্লান্ডার, ঐতিহাসিক একটা ব্লান্ডার হচ্ছে ধর্ম আর রিলিজিয়নকে এক করে ফেলা। এই যে সোহম, যে আমার নিজেকে জানা, আত্মানম বিদ্ধি, নো দাই সেলফ, যেটা প্লেটো বলেছেন, এটা কিন্তু প্লেটো কিন্তু ভারতবর্ষের আইডিয়া, যে নিজেকে জানো, আত্মানম বিদ্ধি। এই যে আইডিয়াটা, এটা হচ্ছে ধর্মের মূল, যে তুমি নিজেকে চেনো। ধর্ম আর রিলিজিয়ন টোটালি টু ডিফারেন্ট আইডিয়াস। রিলিজিয়ন কথাটাকে, এটাও নতুন শব্দ, খুব পুরনো শব্দ নয়, রিলিজিয়ন কথাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে ধর্মের উপরে। ধর্মের একদম সাধারণ মানে, ধর্মটা এমন একটা বিষয় যে তোমার সঙ্গে সারাদিন বললেও আমার জ্ঞানের সীমাও খুব কম যে আমি ধর্ম নিয়ে এত বেশি বলবো, কিন্তু যেটুকু বুঝেছি, এটা একটা মহাসাগর ধর্মের আইডিয়াটা। একদম যদি সংক্ষেপে বলা হয়, একটা দুটো ঢেউ যদি আমি বর্ণনা করতে পারি, সেটা হবে যে এই ধর্মের আক্ষরিক অর্থ হচ্ছে যা ধারণ করে, যা ধরে থাকে, যা আমাদের প্রকৃতিকে ধরে থাকে, বিকাশ করে, এবং তার জন্যে যে যা কিছু আমাদের কর্তব্য, ডিউটিস, অ্যান্ড সেই কর্তব্যগুলোকে পালন করা, তার ফলে সমাজে সুশৃঙ্খলা আসবে, প্রোগ্রেস হবে, উন্নতি হবে। এইগুলি হচ্ছে ধর্মের লক্ষণ। ব্যক্তি জীবন, সমাজ জীবন। ধর্ম মানেই শুধু পুজো পাঠ, মন্ত্র জপ, মন্দিরে যাওয়া, ঠাকুর পুজো, এটা কিন্তু আধ্যাত্মিকতার একটা অংশ। কিন্তু ধর্ম হচ্ছে একটা বড় স্পেকট্রাম। ধর্ম মানে যা ধারণ করে, যা, যেমন আজকে এই তাপমাত্রা বাড়ার জন্য যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা হচ্ছে, এই যে পৃথিবীর একটা সংকট এসে গেছে, এটাও কিন্তু ধর্মের মধ্যে পড়ে, যে আমরা এই পৃথিবীকে, যিনি আমাদের ধারণ করেছেন, ধরিত্রী মাতা, তাকে ঠিক মতো রাখার জন্য কি কি কর্তব্য করতে হবে, সেটাও ধর্মের মধ্যে পড়ে। এবং সূক্ষ্মভাবে আমরা প্রাচীনকালে ঋষি মুনিদের কাছ থেকেই শিখেছি বৃক্ষ, পশু, সমুদ্র, পর্বত, মাটি, সবাইকে পুজো করা। পুজো করা মানে এই নয় যে ভক্তি দিয়ে পুজো করলাম, কিন্তু আমাদের একটা দায়িত্ব রয়েছে, এটাও ধর্মের অঙ্গ। সেরকম সমাজেরও যখন অবনতি ঘটে, সমাজের যখন নানা রকমের পঙ্কিল সিচুয়েশন হয়, তখন তার মধ্যেও আমাদের কাজ করা, সেটাও আমাদের ধর্মের মধ্যে পড়ে। তো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ধর্ম আর রিলিজিয়নকে মিক্স করে পড়া, রিলিজিয়ন একটা বিশেষ বিশ্বাস, ধর্ম বিশ্বাস নয়। ধর্ম হচ্ছে সায়েন্স, ধর্ম হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক, মানে খুব সুন্দরভাবে আপনি কথাটা বললেন। আমার মানে অ্যাকচুয়ালি আপনার সাথে এই কথাটা বলতে গিয়ে একটার পর একটা প্রশ্ন ভীষণ উঠে আসছে। এই ধর্মকেই যখন ব্যাখ্যা করলেন স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে, ঠিক তার আগে অ্যানি বেসান্ট ছিলেন। অ্যানি বেসান্ট ধর্ম আর রিলিজিয়নকে বোধহয় যেখান থেকে দেখা শেষ করলেন, সেখান থেকেই বোধহয় স্বামীজি ধর্মকে দেখানো শুরু করলেন, ঠিক যে কথা আপনি একটু আগে বলছিলেন। ঠিক সেই জায়গা থেকে আপনার কাছে একটু অন্য রকমের প্রশ্ন। ভারত
আমি আসলে আসলে এই পুরো আলোচনাটাকে আমরা একটু কখনো প্রাচীন ভারত আবার কখন আধুনিক ভারতের দুটো বিষয়কে কন্টেম্পোরারি করবার চেষ্টা করছি। এতক্ষণ আমরা প্রাচীন ভারতের কথা শুনছিলাম, আবার একটু নতুন ভারতে ফিরে আসি। নতুন ভারতের রাজনৈতিক উদ্দেশ্য, নতুন ভারতের রাজনৈতিক উদ্দেশ্য কি ঠিক সেভাবেই হিন্দু ধর্ম, যা সনাতন, যার কখনো সে ক্ষয় হয় নাই, যা চিরন্তন, তাকে নতুন করে তুলে ধরা? আধুনিক ভারতের চিন্তন কি তাই? এখানেও আর একটা কথা, আমরা হিন্দু ধর্ম, ধর্ম, সনাতন ধর্ম, এই তিনটে শব্দ সমার্থকভাবে আমরা ব্যবহার করে থাকি। ধর্ম কিন্তু একটা ইউনিভার্সাল জিনিস, এটা কোনো একটা মোড়কে মরা যায় না। এবার বলবো যে ধর্ম, হিন্দু ধর্ম আর ধর্মের তফাৎটা কি, সেখানে একটা কঠিন প্রশ্ন। হিন্দুরা ধর্মর ভিত্তিতে যে জীবনযাপন, যে সভ্যতা, যে কালচার তৈরি করেছে, তাই সেটাই হলো হিন্দু ধর্ম। একদম সিম্পল অ্যান্সার। ধর্মের ওপর ভিত্তি করে, ধর্মের আদর্শের ওপর বিশ্বাস করে, ভিত্তি করে যে সভ্যতা, যে সমাজ, যে কৃষ্টি, যে সংস্কৃতি, যে শিল্পকলা তৈরি করেছে, সেটাই হলো হিন্দু ধর্ম। এবারে সনাতন ধর্ম কথাটা অনেকেই আবার লজ্জা লাগে নিজেকে হিন্দু বলতে। হিন্দু কথাটা যেন খুবই একটা সংকুচিত করে দেয় আমাদের, যেন অনেকেরই বলতে লজ্জা লাগে। কিন্তু স্বামীজি সেই যুগে, ব্রিটিশের সময়, যখন ভারতবর্ষ পরাধীন ছিল, তিনি বলে গেছেন যে এই হিন্দু শব্দটা যখন আমরা উচ্চারণ করি, আমাদের শরীরের মধ্যে যেন একটা গ্যালভানিক শক, ইলেকট্রিক শক বয়ে যায় যে আমি হিন্দু। এবং সেটা কেন বলেছিলেন, বলার অনেক কারণ আছে। খুবই সংক্ষেপে যদি বলতে হয়, তিনিই উত্তর দিয়েছেন যে দেশের পর দেশ, সভ্যতার পর সভ্যতা তুমি যদি দেখো, সেখানে এই হিন্দুদের অবদান সব থেকে বেশি। কোনো দেশ, এমন একটা দেশ পাবে না যার একটা অংশ মাত্র ভারতবর্ষ যা পৃথিবীকে দিয়েছে সেটা পাবে না। সেটার মেইন কারণ হলো, তুমি দেখো গণিতবিদ্যা, তারপরে জ্যোতির্বিদ্যা, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, যোগ, অধ্যাত্ম, মেটালার্জি, ইভেন এই সমস্ত বিষয়ে ভারতবর্ষ সারা পৃথিবীকে শিখিয়েছে, গুনতে শিখিয়েছে সারা পৃথিবীকে। এই যে যাদেরকে হিন্দু বলে বলা হয়, হিন্দু মুনি ঋষি, হিন্দু দার্শনিক, হিন্দু বৈজ্ঞানিক, তারাই এগুলো করে গেছেন, দিয়ে গেছেন। এবং এসব করে গেছেন কোনো দেশকে আক্রমণ করে নয়, সারা পৃথিবীকে শুধু দিয়েই গেছে। সেই জন্যই স্বামীজি বলেছেন যে যখন এই শব্দটা তুমি ব্যবহার করবে, হিন্দু শব্দটা, তোমার মধ্যে একটা ইলেকট্রিক শক হয়ে যাবে যে আমি কে, আমি ঋষিদের সন্তান, আমি অমৃতের সন্তান। এই যে বোধটা, এইটাই কিন্তু হলো আসল হিন্দুত্ব বোধ। এই যারা হিন্দুত্ব এবং হিন্দু কথাটাকে ছোট করে দেখেন, তাদেরকে বলি একটুখানি ভেবে দেখবেন, একটুখানি চিন্তা করবেন। কাঞ্চন, আমি জানি আপনার সময় খুব অল্প, কিন্তু আর মিনিট 5 থেকে 6 আপনাকে আমি বিরক্ত করব। একটা অন্য বিষয় আসতে চাই, সেটা হচ্ছে আমরা একটা খুব সুন্দর কথা বলি, আমরা যারা ভারতের নাগরিক, আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভারতের সন্তান, তারা বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অর্থাৎ আমার জননী আর জন্মভূমি আমাদের কাছে স্বর্গের থেকেও দাম। এই যে ভাবনা, এই ভাবনা নতুন করে ভাবতে শেখালেন যিনি, তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের একমাত্র, বলবো না, একদম তাঁর শরীরের অঙ্গ স্বামী বিবেকানন্দ। তিনি শিকাগো বক্তৃতা দেওয়ার পর মাত্র কয়েক মুহূর্ত সময় তার জন্য ধার্য ছিল, কিন্তু যখন তিনি বক্তৃতা দিতে উঠলেন, কতক্ষণ সময় যে তার গুরু তার কানে দিয়ে গেলেন, সেটা অমৃতের পুত্র ছাড়া বোধহয় এই ভারতের মহামানবরা বারবার সে কথা প্রমাণ করেছেন। আর আজকে সেই অমৃতের পুত্রদেরকে নতুন করে আমাদের এই প্রজন্মের
চেনাটা ভীষণ প্রয়োজন। কাঞ্চনদা নিজেও একটা অদ্ভুত কাজ করেন, এটা উনি নিজে মুখে বলবেন না, আমি যেহেতু ওনাকে খুব ব্যক্তিগতভাবে চিনি সেই জন্য সেই জায়গাটা বলি। এই যে অমৃতের কুম্ভের সন্ধান, আমরা কেউ কখনো দেবতাদের এই অমৃত চোখে দেখিনি, কিন্তু ভারতে যে অমৃতের সন্ধান আছে, সেই সন্ধান যে আমাদের মিলনের সন্ধান, আমাদের কৃষ্টির সন্ধান, আমাদের সংস্কৃতির সন্ধান, আমাদের এই অমৃতের কুম্ভ, যে কুম্ভতে আমরা যে কুম্ভের অমৃত নিয়ে আমরা বেঁচে আছি, প্রতিটা মুহূর্তে শরীরের রোম খাড়া হয়ে যায় সেই কুম্ভের কথা শুনলে। সেই অমৃতের স্বাদ হয়তো জিভে নয়, হৃদয়ে পাই। সেই কুম্ভের শুরুয়াতটাও এই কাঞ্চনদার হাত ধরে। কাঞ্চনদা বাংলাতে যে অমৃত কুম্ভের সন্ধান দিয়েছিলেন, সেটাও এই অমৃতস্য পুত্রদের নতুন করে চাগিয়ে দেবার জন্য। আজকে আপনি অমৃতস্য পুত্র লিখলেন, আবার অমৃত কুম্ভের সন্ধান তো আপনিই দিলেন বাংলায়। একটা অদ্ভুত মেলবন্ধন নয়? আপনার এতটা ভালোবাসা ভারতের প্রতি, প্রচুর বাঙালি রয়েছে যারা বিদেশে থাকে, তাদের ভারতের প্রতি এত ভালোবাসা নেই, আপনি কেন এই ভালোবাসাটাকে ধরে রেখেছেন বলুন তো? দেখুন, ভালোবাসা সবারই থাকে, সবারই আছে। এটা একটা ঐশ্বরিক আশীর্বাদ, ঋষিদের আশীর্বাদ আছে, পূর্বজন্মের প্রারব্ধ। তার জন্যই আমার উপর একটা দায়িত্ব এসছে, আমি সেটা পালন করার চেষ্টা করছি মাত্র। আমার নিজের কোনো ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই, সমস্ত তাঁরই কাজ। সেই তাঁরই কাজই আমরা সবাই করছি, জ্ঞাতভাবে অজ্ঞাতভাবে। তো এই ধরনের বই লেখা বা এই ধরনের কুম্ভ বাংলায় আবার নতুন করে শুরু করা, এর একটাই উদ্দেশ্য, জাগরণ, ভিতরের জাগরণ। যে আবার নিজেকে ঋষি পুত্র বলে মনে করো, নিজেকে অমৃতের পুত্র বলে মনে করো। জীবন অনেক রকমের চ্যালেঞ্জ দেয়, অনেক সমাজ অনেক রকমের চ্যালেঞ্জ দেয়, কিন্তু সবার শেষে আমরা অমৃতের পুত্র, এটা যদি মাথায় রাখি, আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এবং সফল হতে পারি। এটাই ঋষিদের বলা কথা। স্বামীজি তার নিজের জীবনে সারা জীবন বহু কষ্ট করেছেন এবং বহু কষ্ট পেয়েছেন। সেটা আমাদের রবীন্দ্রনাথের জীবনেও তাই, বিদ্যাসাগরের জীবনেও তাই। কিন্তু এদের সবার থেকে একটা শিক্ষা নেওয়া, তারা ঐশ্বরিক শক্তিতে কাজ করেছেন। তার জন্য যেগুলোকে মনে হয় কষ্ট, দুঃখ, ব্যথা, অ্যাকচুয়ালি তারা কতটা অনুভব করেছেন এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কিন্তু তার থেকে একটা শিক্ষা নেওয়া, তাদের মতো মহামানব যারা ঈশ্বর পুত্র বলা যায়, তারা যদি এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফল হতে পারেন। স্বামীজির নাম আজকে কতদিন আগে তিনি চলে গেছেন, 1902 সালে তার শরীর চলে গেছে, কিন্তু তিনি বলে গেছেন আগামী 1000 বছর ধরে আমি ভারতবর্ষকে প্রেরণা দেবো, ভারতবর্ষের সারা পৃথিবীকে প্রেরণা দেবো। তো এই যে মানুষেরা যখন তারা বেঁচে ছিলেন তখন নানা রকমের চ্যালেঞ্জের মোকাবিলা, কিন্তু দেখো আজকে তাদেরই আমরা অনুসারী হয়ে, তাদের কথা শুনেই আমরা কাজ করার জন্য অনুপ্রাণিত হই। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা দায়িত্ব এসে যায়, সেটা ঐশ্বরিক দায়িত্ব, যে কিছু একটা করা। ওই যে স্বামীজি বলেছেন না, এই গাছপালা পশু পাখিও তো বেঁচে থাকে, আসে আর চলে যায়, তোমার তাহলে কি দাম আছে? তুমি একটা কিছু করো, যে একটা মার্ক রেখে যাও, একটা দাগ রেখে যাও। তো এটাই। আর একটা জিনিস স্বামীজি বলেছেন যে একটা আইডিয়া নিয়ে, একটা আইডিয়া নাও এবং সেটাকে একদম সফলতার দিকে নিয়ে যাও। এই যে কথাগুলো, এগুলো যদি জীবনে আমরা না কাজে লাগাতে পারি, তাহলে ওই মহাপুরুষদের পুজো করাটাই বৃথা। অ্যাকচুয়ালি ওই পুজোই হয়ে যায়, নিজের জীবনে আর লাগে না। কাঞ্চনদা, আপনার সাথে কথা বলছি, কিন্তু যে কথাটা বলা ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এই যে আমাদের বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বসুধাকে আমাদের কুটুম করে তোলা, এটা আমাদের ভারতের জলবায়ু, আমাদের ভারতের আধ্যাত্মিকতা, ভারতের প্রাচীনত্ব, ভারতের ইতিহাস,
ভারতের সংস্কৃতি, ভারতের মেলবন্ধন, আমাদের সেটাই শরীরে ধমনীতে প্রত্যেক মুহূর্তে বয়ে বেড়াচ্ছি আমরা ভারতীয়রা। আর এটা সারা বিশ্বের কাছে চমকের মতো, যে চমককে পরবর্তীকালে অনেক পরেও যেটা স্বামীজি নিজে ব্যাখ্যা করেছেন যে তার শরীরে কিরম ভাবে বিদ্যুৎ খেলে যেত, ঠিক সেরকম ভাবে রাজা রামমোহন রায়, তার কথা বলবো না আমরা, রাজা রামমোহন রায় তিনি যখন বিদেশে গেলেন, আজকে তার নামে রাজার নামে লন্ডনের রানী তিনিও রাজাকে চেনেন, যে রাজা ভারতের রাজা। কাঞ্চন, আপনি কয়েকদিন আগে রামমোহন নিয়ে একটা বিশেষ এপিসোড করেছেন বাংলা আওয়ারে, আমরা জানি। তো এই যে শুধু স্বামীজির কথা কেন বলবো, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, একের পর এক পরবর্তীকালের সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ঠিক আগে রাসবিহারী বসু, আমাদের সারা পৃথিবী জুড়ে আমাদের বাঙালিকে, ভারতকে এই অমৃতের পুত্ররা চিনিয়ে দিয়ে গিয়েছেন। এদেরকে একবার স্মরণ। আমার বইয়ের এই অমৃতস্য পুত্রা, এই বইয়ের একটা পুরো চ্যাপ্টারই আছে যে ভারতবর্ষের নবজাগরণে বাংলার অবদান, এবং সেখানে বিস্তৃতভাবে আমি এনাদের সবার কথা বলেছি। রাজা রামমোহন রায় তো আছেনই, এবং অন্যান্য যারা মহাপুরুষ, যারা বাংলার মাটিতে জন্মে গোটা ভারতবর্ষকে জাগানোর জন্য যে জাতীয়তা বোধের কার্যকলাপ সেগুলো করে গেছেন, একটা পুরো চ্যাপ্টারই আছে। আর একটা জিনিস যেটা এই বই সম্বন্ধে না বললেই নয়, ভারতবর্ষের যে সভ্যতা, তার বিশিষ্টতা কি, এইটা নিয়ে আমি আলোচনা করেছি, এবং বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। যারা বইটি পড়বেন তারা আরো সেটা তার জন্য রেখে দেবো বাকিটা বলার অপেক্ষায়। 6টা পিলার আছে, 6টা মেজর পিলার আছে যার উপর ভিত্তি করে ভারতীয় সভ্যতা, এবং সেই পিলারগুলোর যদি বিশ্লেষণ করি এবং যদি আমরা আবার সেই ভিত্তি মানে স্তম্ভগুলোকে আবার যদি আমরা সারিয়ে দিই, আবার যদি আমরা সেগুলোকে আরো শক্তিশালী করে তুলি, ভারতবর্ষের উত্থান কেন? ভারতবর্ষের উত্থান মানে পৃথিবীর উত্থান, পৃথিবীর মানবতার উত্থান। তো সেটার জন্য সময় এসে গেছে, এবং আমি চাই যে সবাই বুঝুন যে আমরা কোন পর্যায়ে রয়েছি এখন সভ্যতা, এবং আমাদের কি দায়িত্ব। তো বইটা পড়লে আশা করি অনেকেই অনুপ্রাণিত হবেন, এবং অনেক জিজ্ঞাসা জাগবে। এই নয় যে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন থেকে। তো আশা করি যারা বইটি পড়বেন তারা অনেক বেশি জানবেন, এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ, যারা ইয়াঙ্গার জেনারেশন, তাদের গবেষণাতেও এই বইটা সাহায্য করবে। কারণ অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন সোর্স থেকে কোটেশন দিই, অমুকজন অমুক বলেছেন, সেইগুলোর যে অ্যাকচুয়াল সোর্স কি, আমি কিন্তু প্রচুর সময় নিয়েছি সেই সোর্সগুলোকে এক জায়গায় নিয়ে এসে রাখা, আগের বইটাতেও এই বইটাতেও, যাতে যারা গবেষণা করবেন তারা যাতে সহজেই পেয়ে যান, যেটা আমার পক্ষে কঠিন হয়ে গেছিল। যেমন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, রামায়ণের কোন অংশ থেকে এসছে সেটা খুঁজতেই, অ্যাকচুয়ালি এই কথাটা শ্রীরামচন্দ্র বলেননি, এটা বশিষ্ঠ মুনি বলেছেন, এইটা খুঁজতেই আমার বহু সময় লেগেছে। এইরকম তো আমি চেষ্টা করেছি যে এই বইয়ের মধ্যে সঠিকভাবে রেফারেন্স গুলো রাখা, যে এই যে শ্রীনন্ত বিশ্বে এই যে উদ্ধৃতিটা, এটা কোথা থেকে এসছে, যেমন বীরভোগ্যা বসুন্ধরা কোথা থেকে এসছে, এই ধরনের প্রচুর রেফারেন্স আমি রেখেছি। তো আমার মনে হয় যে অনেক কথাই হলো। আশা করি 8 তারিখে, মানে এই রবিবারে যে বইটা রিলিজ হবে ইংরেজি ভার্সন, আশা করি আপনারা অনেকে থাকতে পারবেন। তার লিংক দিয়ে দেবে এই নিচে। তো আবার কথা হবে। অবশ্যই অবশ্যই। আপনার সঙ্গে কথা বলতে কি 1 মিনিটের সময় নেব, আপনারা সময় নষ্ট করবো না। সেটা হচ্ছে এই বইটি পরবর্তীকালে কোন কোন জায়গায় পাওয়া যাবে যদি আপনি একবার একটু বলে দেন। এটা এখন আপাতত amazon.in, amazon.com এ পাওয়া যাচ্ছে। ছাপানো প্রিন্ট ভার্সন প্লাস কিন্ডল ভার্সন দুটোই পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে দুটোই অ্যাভেলেবল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অমৃতস্য পুত্র অনেক অনেক মানুষের কাছে হৃদয়ের সঙ্গী হোক, মানুষ যেন এই বইটি সঙ্গে নিয়ে নিজেকে নতুন করে চিনতে শেখে। আজ আপাতত এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ তোমাকেও আর শ্রোতা দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।